তানভীর, আজকে আমার এক বান্ধবীর মেয়ে আসবে। তোরা ছোটবেলায় একসাথে খেলতিস, মনে আছে? উফ আম্মু, ছোটবেলার কথা কে মনে রাখে? নিশ্চয়ই সেই আগের মতোই ঝগড়াটে আছে মেয়েটা। আমি ঝগড়াটে কিনা সেটা না হয় সামনে গেলেই বুঝবেন মিস্টার তানভীর। আম্মুর বান্ধবীর সেই চঞ্চল মেয়েটি যখন জীবনের অর্ধাঙ্গিনী হয়ে আসে, তখন ঠিক কতটা মিষ্টি হয় সেই রসায়ন জানতে হলে দেখুন ছোটবেলার বান্ধবী যখন আদুরে বউ। সকালটা আজ অদ্ভুত রকমের শান্ত। বারান্দায় বসে চায়ের কাপ হাতে আকাশের দিকে তাকিয়েছিলাম। শীতের শেষ দিকের নরম রোদটা বারান্দার মেঝেতে পড়ে এক অদ্ভুত উষ্ণতা তৈরি করেছে। চারপাশে পাখিদের ডাক, সব মিলিয়ে যেন খুব সাধারণ একটা সকাল। আমি চায়ের কাপটা ঠোঁটে তুলতেই হঠাৎ ভেতর থেকে আম্মুর ডাক ভেসে এলো। তানভীর, একটু এদিকে আয় তো। আমি একটু বিরক্ত মুখে বললাম, কি হলো আবার সকাল সকাল? আয় এদিকে। ড্রয়িং রুমে ঢুকতেই দেখি আম্মু খুব খুশি খুশি মুখে বসে আছে। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে, এত খুশি কেন আজ? আজকে আমার একটা খুব কাছের বান্ধবী আসবে আমাদের বাসায়। আসুক, তাতে আমার কি? সে একা আসবে না, তার মেয়েও আসবে। আমি ভ্রুকুচকে বললাম, তো? আম্মু এবার একটু রহস্যময় ভঙ্গিতে বলল, মেয়েটাকে তুই ছোটবেলায় দেখেছিস, তখন তোরা একসাথে খেলতিস। আমি কিছুক্ষণ ভাবলাম, কিন্তু মনে পড়ল না। নাম কি? নীলা। নীলা নামটা শুনে কেন যেন বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। যদিও মনে পড়ছে না ঠিক মতো, তবুও নামটা কেমন যেন পরিচিত লাগলো। আমি আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে এলাম। দুপুরের দিকে বাসাটা হঠাৎ করেই ব্যস্ত হয়ে উঠল। আম্মু বারবার রান্নাঘরে যাচ্ছে, আবার ড্রয়িং রুমে আসছে। মনে হচ্ছে খুবই স্পেশাল কেউ আসছে। ঠিক তখনই দরজার কলিং বেল বেজে উঠল। আম্মু তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল। আমি রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের দিকে তাকাতেই যেন এক মুহূর্তের জন্য সময়টা থেমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে দুইজন, একজন আম্মুর বান্ধবী, আর তার পাশেই দাঁড়িয়ে আছে একটা মেয়ে। মেয়েটার পরনে হালকা সাদা নীল রঙের সালোয়ার কামিজ, লম্বা চুলগুলো কাঁধের ওপর ছড়িয়ে আছে। মুখে কোনো অতিরিক্ত সাজ নেই, কিন্তু তবুও তার দিকে তাকালে চোখ সরানো কঠিন। সে ঘরের ভেতর ঢুকেই চারপাশে তাকালো, তারপর হঠাৎ আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসল। আর সেই হাসিটা যেন অদ্ভুতভাবে এসে আমার বুকের কোথাও ধাক্কা দিল। আম্মু বলল, তানভীর, চিনতে পারছিস? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, না, ঠিক মনে পড়ছে না। নীলা হালকা হেসে বলল, আমি নীলা। ছোটবেলায় নাকি আপনি আমাকে খুব চালাতেন? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এই মেয়েটাই সেই ছোট্ট নীলা যে একসময় আমার সাথে খেলতে খেলতে রাগ করে কেঁদে ফেলত। আজ সে এমন বড় হয়ে গেছে, এমন সুন্দর হয়ে গেছে। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়েই রইলাম, যেন মাথার ভেতর পুরনো কোনো স্মৃতি খুঁজে বের করার চেষ্টা করছি। কিন্তু কিছুই ঠিকঠাক মনে পড়ছে না। শুধু মনে হচ্ছে এই মেয়েটাকে আমি সত্যিই কোনো এক সময় চিনতাম। আমি একটু হেসে বললাম, তাই নাকি? আমি এত জ্বালাতাম? নীলা ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ, আমার বোতল লুকিয়ে রাখতেন, আমার চকলেট খেয়ে ফেলতেন। আমি অবাক হয়ে বললাম, আরে, এতদিন আগের কথা এখনো মনে আছে? কিছু কিছু জিনিস মানুষ ভোলে না। তার কথাটা শুনে কেন যেন কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলাম। ঠিক তখনই আম্মু হেসে বললেন, আরে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস কেন? বস না সবাই। আমরা সবাই সোফায় বসলাম। আম্মু আর আন্টি গল্পে মেতে উঠলেন, পুরনো দিনের গল্প, কলেজের গল্প, এসব নিয়ে। আর আমি আর নীলা মাঝে মধ্যে একে অপরের দিকে তাকাচ্ছি, আবার চোখ সরিয়ে নিচ্ছি। অদ্ভুত একটা অস্বস্তি, আবার অদ্ভুত একটা স্বাভাবিকতাও। মনে হচ্ছে যেন নতুন কারো সাথে পরিচয় হচ্ছে, আবার মনে হচ্ছে অনেক দিনের চেনা। কিছুক্ষণ পর আম্মু বলল, তানভীর, ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দে তো। আমি উঠে রান্নাঘরের দিকে গেলাম। পানি নিয়ে ফিরে এসে দেখি নীলা ড্রয়িং রুমের দেওয়ালে টাঙানো কয়েকটা ছবি দেখছে।
আমি কাছে গিয়ে বললাম, কি দেখছ? নীলা একটা ছবির দিকে আঙ্গুল দেখিয়ে বলল, এটা আপনি? আমি তাকিয়ে দেখি আমার ছোটবেলার একটা ছবি। তখন হয়তো ক্লাস 4-এ পড়ি। চুল এলোমেলো, মুখে মাটি লেগে আছে, হাতে ক্রিকেট ব্যাট। আমি হেসে বললাম, হ্যাঁ, তখন খুব ভদ্র ছেলে ছিলাম। দেখে তো মনে হচ্ছে না। আমি হেসে ফেললাম। মেয়েটা কথাবার্তায় বেশ তেজি। দুপুরের খাবারের সময় সবাই একসাথে টেবিলে বসলাম। আম্মু আজ একটু বেশি আয়োজন করেছেন। পোলাও, মুরগির রোস্ট, মাছ ভাজা, সালাদ, সব কিছু। খাওয়ার সময় আম্মু জিজ্ঞেস করলেন, তা নীলা, মা তুমি কিসে পড়ো? ভার্সিটিতে। তাই নাকি? কোন সাবজেক্ট? ইংলিশ। তাই বুঝি এত সুন্দর করে কথা বলো? নীলা চোখ ছোট করে তাকালো। আপনি কি মজা করছেন? একটু তো করতেই পারি। সে আর কিছু বলল না, শুধু হালকা হাসল। খাওয়ার পর বিকেলের দিকে আম্মু বলল, তানভীর, নীলাকে একটু ছাদটা দেখে নিয়ে আয়। আমি একটু অবাক হয়ে বললাম, ছাদ দেখার কি আছে? আম্মু কড়া চোখে তাকালো। আমি বুঝলাম না বলার কোনো সুযোগ নেই। আমি নীলার দিকে তাকিয়ে বললাম, যাবে? নীলা মাথা নেড়ে উঠল। আমরা সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম। বিকেলের বাতাস তখন বেশ ঠান্ডা। দূরে কয়েকটা ঘুড়ি উড়ছে। নীলা চারপাশে তাকিয়ে বলল, আপনাদের বাসাটা খুব সুন্দর। ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি, তাই আমার কাছে তো সাধারণই লাগে। নীলা ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে দূরে তাকিয়ে রইল। তার চুলগুলো বাতাসে একটু উড়ছিল। আমি হঠাৎ বললাম, তোমার কি ছোটবেলার কিছু মনে আছে? নীলা একটু ভেবে বলল, কিছু কিছু আছে। যেমন? আপনি একবার আমাকে ভয় দেখাতে গিয়ে নিজেই ভয় পেয়ে কেঁদে ফেলেছিলেন। তুমি এসব মনে রেখেছ? তখন খুব ছোট ছিলাম, কিন্তু কিছু ঘটনা মনে থেকে যায়। ছোটবেলায় মনে হয় তুমি কথায় কথায় কাঁদতে। নীলা মুখ বাঁকিয়ে বলল, এখনো কাঁদি। এখনো কি নালিশ করবে আম্মুর কাছে? দরকার হলে করব। আমরা দুজনেই হেসে ফেললাম। সেদিনের পর থেকে অদ্ভুতভাবে নীলাদের আসা যাওয়া একটু বেড়ে গেল। আন্টি মাঝে মাঝে আসতেন, আর কখনো কখনো নীলা একাই আম্মুর সাথে দেখা করতে চলে আসতো। প্রথম দিকে আমাদের কথা খুব সাধারণই ছিল, কখনো আবহাওয়া নিয়ে, কখনো পড়াশোনা নিয়ে, আবার কখনো ছোটবেলার গল্প নিয়ে। কিন্তু ধীরে ধীরে একটা স্বাভাবিক বন্ধুত্ব তৈরি হয়ে গেল। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসে ফোন দেখছিলাম। ঠিক তখনই দরজায় বেল বাজল। দরজা খুলে দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, তুমি? আর একা? হ্যাঁ, আম্মু পরে আসবে। ভেতরে আসো। সে ভেতরে ঢুকে জুতা খুলে রাখল। তারপর হালকা হাসি দিয়ে বলল, কি করছিলে? কিছু না, সময় নষ্ট করছিলাম। তুমি মনে হয় সব সময় একটু অলস। অলস না, একটু শান্ত টাইপের। নীলা ঘরে চারপাশে তাকালো, যেন কিছু খুঁজছে। তারপর সোফায় বসে বলল, আন্টি কোথায়? রান্নাঘরে। তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। আমি ভেতরে গিয়ে আম্মুকে বললাম, আম্মু, নীলা এসেছে। আম্মু একটু অবাক হয়ে বললেন, একা এসেছে? বলছে আন্টি পরে আসবে। আম্মু হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে চলে এলেন। আরে নীলাম্মা, কখন এসেছো? এই তো মাত্র আন্টি, ভাবলাম দেখা করে যাই। খুব ভালো করেছো। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তানভীর, ওর জন্য চা বানিয়ে নিয়ে আয়। আমি একটু অবাক হয়ে বললাম, আমি? আম্মু কড়া চোখে তাকালেন। আমি আর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম। কিছুক্ষণ পর 2 কাপ চা নিয়ে ফিরে এলাম। নীলা কাপটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ। আমি মজা করে বললাম, এত ভদ্র হওয়ার দরকার নেই। নীলা হেসে ফেলল। তার হাসিটা খুব স্বাভাবিক, কোনো অভিনয় নেই। আমরা 3 জন কিছুক্ষণ গল্প করলাম। তারপর আম্মু রান্নাঘরে চলে গেলেন। ড্রয়িং রুমে তখন শুধু আমি আর নীলা। কিছুক্ষণ নীরবতা থাকলো। নীলা কাপের দিকে তাকিয়ে চুমুক দিচ্ছিল। আমি হঠাৎ বললাম,
ভার্সিটির লাইফ কেমন? মোটামুটি ভালোই। ক্লাস, অ্যাসাইনমেন্ট, বন্ধুদের সাথে আড্ডা, সব মিলিয়ে সময় চলে যায়। বন্ধুবান্ধব বেশি? কয়েকজন আছে, তবে খুব বড় সার্কেল না। ভালোই। বেশি বন্ধু হলে ঝামেলাও বেশি হয়। মনে হচ্ছে তোমার অভিজ্ঞতা আছে। তেমনটা না। তুমি কি করো এখন? বাবার ব্যবসা দেখি, আর নিজের কিছু কাজ আছে। কেমন কাজ? ছোটখাটো অনলাইন কাজ, খুব বড় কিছু না। তবুও ভালো, নিজের কিছু করা সব সময় ভালো। আমি বুঝতে পারছিলাম মেয়েটা কথাবার্তায় খুবই স্বাভাবিক, কোনো অহংকার নেই। কথা বলতে বলতে সময় কখন কেটে গেল টেরি পেলাম না। ঠিক তখনই বাইরের দরজায় বেল বাজল। নীলা উঠে দাঁড়িয়ে বলল, মনে হয় আম্মু এসেছে। আমি দরজা খুলতেই দেখি আন্টি দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি। আন্টি ভেতরে ঢুকে বসলেন। আম্মু এসে আন্টির সাথে গল্প শুরু করলেন। আমি তখন চুপচাপ পাশে বসেছিলাম। মাঝে মাঝে নীলা আমার দিকে তাকাচ্ছিল, আবার অন্যদিকে চোখ সরিয়ে নিচ্ছিল। সন্ধ্যার পর তারা চলে গেল। বাড়ি আবার আগের মতো শান্ত হয়ে গেল। এরপরের কয়েক সপ্তাহে নীলার সাথে মাঝে মাঝেই দেখা হতে লাগলো। কখনো সে আম্মুর সাথে দেখা করতে আসে, কখনো আন্টির সাথে আসে। আমাদের কথাবার্তাও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। প্রথমে সে অস্বস্তিটা আর নেই। এখন আমরা সহজেই কথা বলতে পারি। একদিন বিকেলে আমি ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। কিছুক্ষণ পর সিঁড়ির শব্দ পেলাম। পেছনে তাকিয়ে দেখি নীলা উঠছে। আমি অবাক হয়ে বললাম, তুমি এখানে? নিচে আন্টি বললেন তুমি ছাদে আছো, তাই চলে এলাম। সে এসে রিলিংয়ের পাশে দাঁড়ালো। বাতাস তখন একটু জোরে বইছে। নীলা আকাশের দিকে তাকিয়ে বলল, এই সময়টা আমার খুব ভালো লাগে। কেন? বিকেলের শেষ আলোয় চারপাশে একটু শান্ত হয়ে যায়, মনে হয় সময়টা ধীরে ধীরে চলছে। বাতাসে নীলার চুলগুলো একটু এলোমেলো হয়ে উঠছে। সে এক হাত দিয়ে চুল সরিয়ে আবার আকাশের দিকে তাকালো। আমি হালকা হেসে বললাম, তুমি বেশ অদ্ভুতভাবে জিনিসগুলো দেখো। অদ্ভুত কেন? কারণ বেশিরভাগ মানুষ এই সময়টা শুধু মোবাইল নিয়ে বসে থাকে, আর তুমি আকাশ দেখছো। মাঝে মাঝে চারপাশটাও দেখতে হয়, না হলে মানুষ নিজের মধ্যেই আটকে যায়। তার কথাটা শুনে মনে হলো মেয়েটা শুধু কথা বলার জন্য কথা বলে না, ভেবেচিন্তে বলে। আমি রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে বললাম, তুমি কি সবসময় এত সিরিয়াস? না, তবে সবকিছু নিয়ে হাসাহাসিও করতে পারি না। আমি একটু মজা করে বললাম, তাই নাকি? আমি তো ভেবেছিলাম তুমি খুব রাগী টাইপের। আমি রাগী? প্রথম দিন থেকেই তো মনে হচ্ছে। নীলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ হেসে ফেলল। তাহলে তুমি মানুষ চেনাই খুব দুর্বল। সেটা তো এখন বুঝতেই পারছি। আমরা দুজনেই একটু হাসলাম। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। নিচের রাস্তা থেকে মানুষের কথা বলার শব্দ ভেসে আসছে। নীলা নিচের দিকে তাকিয়ে বলল, তোমাদের এই এলাকা বেশ শান্ত। সন্ধ্যার পর তো আরো শান্ত হয়ে যায়। ভালোই লাগে, খুব বেশি কোলাহল আমার পছন্দ না। আমারও না। ঠিক তখনই নিচ থেকে আম্মুর ডাক ভেসে এলো। তানভীর, আমি নিচের দিকে তাকিয়ে বললাম, আসছি। তারপর নীলার দিকে তাকিয়ে বললাম, যাবে? নীলা মাথা নেড়ে সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। আমরা ধীরে ধীরে নিচে নেমে এলাম। ড্রয়িং রুমে এসে দেখি আম্মু আর আন্টি চা খাচ্ছেন। আম্মু আমাদের দেখে বললেন, কি রে, এতক্ষণ ছাদে কি করছিলে? কিছু না, গল্প করছিলাম। আন্টি চায়ের কাপটা নামিয়ে রেখে মুচকি হেসে বললেন, গল্প এতই জমে গিয়েছিল নাকি? আমি কিছু বললাম না, শুধু হালকা হাসলাম। নীলা তখন চুপচাপ এসে সোফায় বসে পড়েছে। তার মুখের স্বাভাবিক ভাব থাকলেও বোঝা যাচ্ছিল সে একটু লজ্জা পাচ্ছে। ড্রয়িং রুমে তখন খুব সাধারণ একটা পরিবেশ। আম্মু আর আন্টি নিজেদের মধ্যে পুরনো দিনের গল্প করছেন, আর আমি আর নীলা
মাঝে মধ্যে একে অপরের দিকে তাকাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম আম্মু আর আন্টি মাঝে মাঝে আমাদের দুজনের দিকেই তাকাচ্ছেন, যেন কিছু একটা ভাবছেন। আমি সেটা তেমন গুরুত্ব দিলাম না। ঠিক তখনই আম্মু হঠাৎ বললেন, শোন তোরা, একটা কথা বলি। বলো। আন্টি একটু হেসে বললেন, আসলে আমরা অনেকদিন ধরেই একটা কথা ভাবছিলাম। কি কথা? আম্মু এবার একটু গম্ভীর হয়ে আমার দিকে তাকালেন, তারপর খুব স্বাভাবিক গলায় বললেন, আমরা ভাবছিলাম যদি তোর আর নীলার বিয়ের কথা ভাবা যায়। কথাটা এত হঠাৎ করে বলা হলো যে কয়েক সেকেন্ড আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। ড্রয়িং রুমে হঠাৎ যেন একদম নীরবতা নেমে এলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম নীলার দিকে। নীলাও ঠিক আমার মতোই অবাক হয়ে গেছে। তার চোখ বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে সেও এই কথাটা একদমই আশা করেনি। আমি ধীরে বললাম, কি বললে? আরে বাবা, আমরা তো শুধু ভাবনা থেকে বললাম। তোরা তো ছোটবেলা থেকে একে অপরকে চিনিস, আর এখন তো দেখছি তোদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। নীলা তখনও চুপচাপ বসে আছে। আমি বুঝতে পারছিলাম পরিস্থিতিটা আমাদের দুজনের জন্যই অস্বস্তিকর হয়ে গেছে। আমার মাথার ভেতর হঠাৎ অনেক চিন্তা ঘুরতে লাগলো। এই কয়েক সপ্তাহে নীলার সাথে কথা হয়েছে, সময় কেটেছে, কিন্তু বিয়ে, এটা তো অনেক বড় একটা বিষয়। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, তারপর সোজা নিজের রুমে চলে এলাম। রুমে এসে দরজা বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর বারবার এসব কথাই ঘুরছে। আমি বিছানায় বসে দীর্ঘশ্বাস ফেললাম। আমি ঠিক বুঝতে পারছি না আমার কি অনুভূতি হচ্ছে, অস্বস্তি নাকি রাগ, না কোনোটাই না, বরং একটা অদ্ভুত চিন্তা কাজ করছে। নীলাকে আমি যতটুকু দেখেছি সে ভালো মেয়ে, শান্ত, ভদ্র, স্বাভাবিক, কিন্তু তারপরও বিয়ে মানে তো অনেক বড় সিদ্ধান্ত। সন্ধ্যার কিছু পর শুনলাম নীলারা চলে গেছে। আমি বাইরে বের হইনি। ডিনারের সময় আম্মু কয়েকবার ডাকলেন। আমি গিয়ে চুপচাপ খেয়ে আবার রুমে চলে এলাম। রাত তখন প্রায় 10:30। আমি ফোনটা হাতে নিয়ে বিছানায় শুয়ে আছি। ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো। স্ক্রিনে তাকিয়ে দেখি নীলা। মেসেজে লেখা, ঘুমিয়ে গেছো? আমি কয়েক সেকেন্ড মেসেজটার দিকে তাকিয়ে রইলাম, তারপর রিপ্লাই দিলাম, না। 2 সেকেন্ডের মধ্যেই আবার মেসেজ এলো, আজকের ব্যাপারটা নিয়ে একটু কথা বলা যায়? বলো। কিছুক্ষণ টাইপিং দেখালো, তারপর মেসেজ এলো, তুমি কি খুব অবাক হয়েছো? আমি তো একদমই আশা করিনি। আমিও না। কিছুক্ষণ দুজনেই চুপ, তারপর নীলা আবার লিখল, একটা কথা বলি? বলো। এতে অবশ্য আমার কোনো আপত্তি নেই। আমি একটু অবাক হলাম। কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। সে আবার লিখল, মানে আমি বলছি না যে এখনই বিয়ে করতে হবে, কিন্তু যদি দুই পরিবার কথা বলতে চাই তাতে আমার সমস্যা নেই। আমি ধীরে লিখলাম, তোমার সত্যি আপত্তি নেই? না। আর তোমার? আমি কিছুক্ষণ ভেবে উত্তর দিলাম, আমারও নেই। কিছুক্ষণ কোনো মেসেজ এলো না, তারপর ছোট্ট একটা রিপ্লাই এলো, ও আচ্ছা। আমি হাসলাম। মনে হচ্ছে নীলা লজ্জা পাচ্ছে। আমি লিখলাম, দেখা যাক কি হয়। সেদিনের সেই ছোট্ট কথোপকথনের পর বিষয়টা ধীরে ধীরে এগোতে শুরু করলো। পরের সপ্তাহে আবার আন্টি আমাদের বাসায় এলেন। আম্মু আর আন্টি আবার বসলেন। আমি আর নীলা তখন একটু দূরে বসে কথা বলছিলাম। হঠাৎ দেখলাম তারা দুজন আমাদের দিকেই তাকিয়ে হাসছেন। মনে হচ্ছিল আমাদের না বললেও তারা অনেক কিছু বুঝে ফেলেছেন। আমি একটু অস্বস্তি নিয়ে নীলার দিকে তাকালাম। সে মাথা নিচু করে কাপের ভেতরের চায়ের দিকে তাকিয়েছিল। ঠোঁটের কোণে হালকা একটা হাসি, যেন সেও বুঝতে পারছে সব কিছু। আমি আস্তে করে বললাম, মনে হচ্ছে আমরা কিছু বলার আগেই সবাই সব বুঝে ফেলেছে। নীলা ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো।
মায়েরা এসব খুব দ্রুত বুঝে ফেলে। তাহলে কি আমরা ধরা পড়ে গেছি? আমরা কি কিছু করেছি নাকি যে ধরা পড়ব? সেটাও ঠিক। কিছুক্ষণ পর আন্টি বললেন, তানভীর বাবা, একটু এদিকে আসো তো। আমি উঠে গিয়ে তাদের সামনে বসলাম। আম্মু আমার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললেন, আমরা তোদের উপর কোনো চাপ দিতে চাই না, কিন্তু যদি তোদের আপত্তি না থাকে তাহলে আমরা একটু এগোতে চাই। আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম। তারপর একবার নীলার দিকে তাকালাম। নীলা তখনও মাথা নিচু করে বসে আছে, কিন্তু তার ঠোঁটের কোণে সেই ছোট্ট হাসিটা এখনও রয়ে গেছে। আমি ধীরে বললাম, আমার কোনো আপত্তি নেই। আমার কথা শুনে আম্মুর মুখে এমন একটা খুশির হাসি ফুটে উঠল যেটা অনেক দিন দেখিনি। আন্টিও হাসলেন। তাহলে তো কথাই নেই। সবাই যখন কথা বলছিল আমি আবার একবার নীলার দিকে তাকালাম। সে আবার আস্তে করে আমার দিকে তাকালো। চোখাচোখি হতেই সে আবার চোখ নামিয়ে ফেলল। সেই মুহূর্তে মনে হলো এই নীরবতাটার মধ্যেই অনেক কথা লুকিয়ে আছে। এরপরে কয়েকটা দিন যেন খুব দ্রুত কেটে গেল। দুই পরিবারের মধ্যে কথা হলো, আত্মীয় স্বজনদের জানানো হলো। ধীরে ধীরে সবাই যেন এই সম্পর্কটাকে খুব স্বাভাবিকভাবে মেনে নিল। এই সময়ের মধ্যে নীলার সাথে আমার কথা বলাও একটু বেড়ে গেল, কখনো ফোনে, কখনো মেসেজে। 1 মাস পর আমাদের বিয়ে ঠিক হলো। দেখতে দেখতে বিয়ের দিনও চলে এলো। সব নিয়মকানুন অনুযায়ী পারিবারিকভাবেই আমাদের বিয়ে সম্পূর্ণ হয়। রাত 11টা। আমি ধীরে ধীরে বাসঘরে ঢুকলাম। লাইটগুলো নরম আলোর মধ্যে ঝলমল করছে, আর ঘরে হালকা ফুলের সুগন্ধ। নীলা বিছানায় বসে আছে, চোখে হালকা লজ্জা আর কৌতূহল। সে আমাকে দেখার সঙ্গে সঙ্গে হালকা হাসি ফুটল মুখে। আমি তার দিকে ধীরে এগোলাম, চোখে চোখ রেখে। বাহ, বউ সাজে তো বেশ সুন্দর লাগছে তোমায়। নীলা কিছুটা লজ্জা পেল। আমি তার হাত ধীরে ধরলাম। হাতের স্পর্শে যেন তার শরীরে ছোট অস্থিরতা ছড়িয়ে গেল। আমি তার চোখের গভীরে তাকিয়ে বললাম, এত লজ্জা আসে কোথায় থেকে? এতদিনের পরিচিত আর আজ যেন সব নতুন। আমরা ছোটবেলা থেকে একে অপরকে চিনি, আর আজ আরেকটা অধ্যায় শুরু হচ্ছে। নীলা লজ্জা মিশিয়ে হেসে বলল, হ্যাঁ, তবে এখন থেকে সবকিছু আরো কাছের মনে হচ্ছে। সবে তো শুরু, এখন আরো অনেক কিছু বাকি। শুরুটা ধীরে ধীরে হলেই ভালো। ঠিক আছে, তাই না হয় করলাম। কারণ শুনেছি সবুরের ফল সবসময় মিষ্টি হয়। ভোরের নরম আলো জানালা দিয়ে এসে আমাদের ঘরে ঢুকেছে। চোখ খুলতেই নীলার দিকে তাকালাম। সেও সবেমাত্র ঘুম থেকে উঠেছে, চোখে হালকা লজ্জা আর কৌতূহল। গুড মর্নিং। নীলা চোখ একটু কসলাতে কসলাতে আমার দিকে তাকালো, তারপর হালকা হেসে বলল, গুড মর্নিং। তার মুখে সেই লাজুক হাসিটা এখনো রয়ে গেছে। মনে হচ্ছে সেও এখনো নতুন এই সম্পর্কটার সাথে মানিয়ে নিতে চেষ্টা করছে। আমি একটু মজা করে বললাম, কি ব্যাপার, বিয়ের পরের প্রথম সকাল, কেমন লাগছে মিসেস নীলা তানভীর? নীলা সাথে সাথে বালিশ দিয়ে হালকা একটা মাইট দিল। প্লিজ এসব বলো না, লজ্জা লাগছে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু একটা কথা বলো তো, কি? তুমি কি সত্যি আমার সাথে সারা জীবন থাকতে রাজি হয়েছ? এখনো সন্দেহ আছে নাকি? একটু তো আছে। তাহলে গত রাতে এত সাহস করে হাত ধরেছিলে কিভাবে? আমি কিছু বলতে যাব, ঠিক তখনই দরজার বাইরে থেকে আম্মুর গলা শোনা গেল। তানভীর, উঠেছিস? আমি আর নীলা দুজনেই চমকে গেলাম। আমি দরজা খুলতে দেখি আম্মু দাঁড়িয়ে আছেন, মুখে বড়সড় হাসি। কি রে, এত দেরি? সকাল তো অনেক হয়ে গেছে। আম্মু, এখন কয়টা বাজে? 8:30। মাত্র? আর কত ঘুমাবি? নিচে সবাই অপেক্ষা করছে। পেছন থেকে নীলাও দরজার কাছে এসে দাঁড়ালো। তাকে দেখে আম্মু আরো খুশি হয়ে বললেন, কেমন আছিস রে মা?
নীলা একটু লজ্জা পেয়ে বলল, ভালো আছি আন্টি। এখন আর আন্টি না, আম্মু বলবে। আচ্ছা আম্মু। আম্মুর মুখে তখন এমন এক আনন্দের হাসি ফুটে উঠল যেন তিনি অনেকদিন ধরে এই কথাটা শোনার অপেক্ষায় ছিলেন। নিচে নামতে দেখে ডাইনিং টেবিলে সবাই বসে আছে। আমাকে দেখে আমার এক কাজিন বলল, ওহে, বর সাহেব অবশেষে হাজির। ভাবি, ভাইয়াকে সামলানো কিন্তু সহজ না। নীলা একটু লজ্জা পেয়ে আমার দিকে তাকালো। আমি হেসে বললাম, ওকে এত কিছু বলিস না, নতুন মানুষ, ভয় পেয়ে যাবে। নীলা পাশে বসে আস্তে করে বলল, ভয় পাইনি। সত্যি? তবে একটু চিন্তা হচ্ছে। কেন? নীলা হালকা করে আমার আম্মুর দিকে তাকিয়ে বলল, এখন থেকে আমাকে তোমাদের দুজনকে সামলাতে হবে। দুজনকে? হ্যাঁ, তুমি আর আম্মু। আম্মু তখন কথাটা শুনে বললেন, কি বললি মা? নীলা একটু লজ্জা পেয়ে বলল, কিছু না আম্মু। সবাই তখন হেসে উঠল। আমি নীলার দিকে তাকালাম। সে তখন মাথা নিচু করে হাসছে। সে হাসিটা দেখে হঠাৎ মনে হলো জীবনে হয়তো সত্যি একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। বিয়ের পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। বাসার পরিবেশটা আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত হয়ে গেছে, কারণ এখন বাসায় নতুন একজন মানুষ এসেছে, আর সে হচ্ছে নীলা। সকালবেলা আমি তখনও ঘুমিয়ে আছি। হঠাৎ কার যেন জোরে জোরে কথা বলার শব্দে ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই শুনি বাইরে আম্মুর গলা। আরে নীলা, এত সকালে উঠেছিস কেন? ঘুম ভেঙে গেছে আম্মু। তাও আবার রান্নাঘরে চলে এসেছিস? ভাবলাম আপনাকে একটু সাহায্য করি। আমি বিছানায় শুয়েই হালকা হেসে ফেললাম। কিছুক্ষণ পর নীলা রুমে ঢুকল। আমি চোখ বন্ধ করে আবার ঘুমানোর ভান করলাম। নীলা কাছে এসে বলল, এই যে মিস্টার, উঠবেন? আমি নড়লাম না। নীলা আবার বলল, তানভীর, আমি জানি তুমি জেগে আছো। আমি তখনও নড়লাম না। হঠাৎ ঠান্ডা একটা হাত আমার গালে লাগলো। আমি লাফ দিয়ে উঠে বললাম, আরে এটা কি? এত ডাকলাম উঠছো না।